হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল অনলাইন ক্লাসেস একাডেমি। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা একটা সুন্দর ভাবনা নিয়ে ক্লাসটাকে শুরু করব। কী সেই ভাবনা? একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে। হ্যাঁ, সত্যিই তাই। তুমি যখন ছোটোবেলায় প্রথম হাঁটতে শুরু করেছিলে, একদিনে তুমি হাঁটতে পারোনি। প্রথমে হামাগুড়ি দিতে, তারপর ধীরে ধীরে দুপায়ে ওঠার চেষ্টা করেছিলে, বারবার পড়ে গেছো। হ্যাঁ, তুমি থামোনি, তুমি উঠে দাঁড়িয়েছো, তুমি হেঁটেছো, তুমি ছুটেছো, আজ তুমি ছুটছো। তাই এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলবো, সেটা জীবনেই হোক আর পড়াশোনার ক্ষেত্রেই হোক। ধরো আলো চ্যাপ্টারটা তুমি পড়ছো ভৌতবিজ্ঞানে, তুমি বুঝতে পারছো না, বারবার পড়ো, বারবার ভিডিওগুলো দেখো, বারবার বোঝার চেষ্টা করো, তাহলে তুমি ঠিক বুঝতে পারবেই। আর তাও যদি না বুঝতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাহায্য করব বোঝার জন্য। আর যারা প্রথম এই ভিডিওতে জুটছো আমার, তারা আগের লেকচারটা দেখে নাও, তাহলে আগের দিনের জিনিসগুলো, কয়েকটা বেসিক জিনিস পড়িয়েছিলাম, সেগুলো তোমরা বুঝতে পারবে। আগের দিন কি পড়েছিলাম? যে গোলীয় দর্পণ সম্বন্ধে, গোলীয় দর্পণের কি কি ব্যাপার, মানে গোলীয় দর্পণে কোনটা প্রধান অক্ষ, কোনটা মেরু, কোনটা বক্রতা কেন্দ্র, কি বক্রতা ব্যাসার্ধ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগের ক্লাসে আমি পড়িয়েছি ডিটেলসে। তাছাড়াও উপাক্ষীয় রশ্মি এবং উপাক্ষীয় রশ্মির জন্য আমাদের ফোকাস দূরত্ব ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, এই প্রমাণটাও আমরা করেছি। তো চলো আজকে আমরা আগের দিনের জাস্ট মেরু, তারপর তোমার বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, এই জিনিসগুলো জাস্ট হালকাভাবে ছোট্টভাবে 30 সেকেন্ড 1 মিনিটে দেখে নিয়ে আমরা আজকের ক্লাসে এগিয়ে যাই। দিলাম ও, মানে এখানে লিখে দিলাম ও মানে মেরু। আর এই যে লাইনটা, এটার নাম দিলাম এক্স ওয়াই। এই এক্স ওয়াই লাইনটা যেটা কোথা থেকে যাচ্ছে, যেটা কোথায় থেকে যাচ্ছে, যেটা সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্র আর মেরু, এই দুটোকে যুক্ত করা যে সরল রেখাটা, যে সরল রেখাটা আমরা অঙ্কন করছি, সেই সরল রেখাটাকে আমরা বলছি প্রধান অক্ষ। মানে এক্স ওয়াই মানে হচ্ছে প্রধান অক্ষ। তাছাড়া আরেকটা জিনিস পড়েছিলাম এখানে, সেটা হচ্ছে এফ। আর এফটাই হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কোনটা? ফোকাস বিন্দু হচ্ছে, যদি আমি এই অবতল দর্পণ বা উত্তল দর্পণ, যে কোনো একটা গোলীয় দর্পণ নাও, সেই দর্পণের মধ্যে যদি আমি একটা সমান্তরাল আলোক রশ্মি ফেলি, সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়, সেই সমান্তরাল আলোক রশ্মিটা কোন দিকে পাস করে? সেই সমান্তরাল আলোক রশ্মিটা পাস করে ফোকাস বিন্দু দিয়ে। তাহলে দেখো যখন আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হচ্ছে, তখন আলোকরশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে। নাম্বার 1 পয়েন্ট। মানে আজকের যে জিনিসটা পড়া আছে, গোলীয় দর্পণের প্রতিফলনটা কীরকম হয় এবং প্রতিবিম্বের গঠনগুলো কীরকম হয়। দেখো, যখন আলোকরশ্মিগুলো সমান্তরাল, কার সাথে সমান্তরাল? প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তখন আলোকরশ্মিগুলো ফোকাস বিন্দু দিয়ে পাস করছে। মানে যদি আমি এখানে একটার বদলে আমি দুটো আলোকরশ্মি নিই, ধরো আরেকটা সমান্তরাল আলোকরশ্মি নিলাম, সেই আলোকরশ্মিটাও কিন্তু এইভাবে যদি আপতিত হয়, সেই আলোকরশ্মিটাও কিন্তু আমার ফোকাস বিন্দু দিয়েই বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু, তাহলে আলোকরশ্মিটা এদিকেই আমার বেরিয়ে যাচ্ছে। আর এই যে ও থেকে এফ, মানে মেরু থেকে ফোকাস বিন্দু, এই দূরত্বটা বলেছিলাম ফোকাস দূরত্ব। আর মেরু থেকে বক্রতা বিন্দু, এই দূরত্বটাকে বলেছিলাম বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। আর এটাকে আমরা বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলি। আচ্ছা, এই জিনিসটা পড়লাম। এখন দেখো, আমরা যদি জিনিসটা উল্টোভাবে দেখি তাহলে কি হবে? উল্টোভাবে দেখা মানে, সাপোজ ধরো আমার এখানে একটা কি রয়েছে, এখানে একটা অবতল দর্পণ রয়েছে। এই অবতল দর্পণে দেখো, এটা মিডিল পয়েন্ট হয়নি, তাই জাস্ট আমি নিচের থেকে একটু মুছে দিলাম। দেখো এবার প্রপার, মোটামুটি, যেহেতু আমি বোর্ডে ড্র করছি, মোটামুটি একটা প্রপার ড্র করলাম। আর এই যে এক্স ওয়াইটা হচ্ছে প্রধান অক্ষ ও সি এফ। এখন যদি কোনো আলোকরশ্মি ফোকাস বিন্দু দিয়ে পাস করে, তাহলে কি হবে? দেখো, একটা জিনিস ভালো করে দেখো, তোমাকে এই জিনিসটা বোঝানোর আগে একটা ছোট্ট জিনিস বলে দিই। যদি এটা আমার বৃত্ত হয় বা এটা যদি কোনো গোলক হয়, এটা যেহেতু এই বোর্ডের তলটা যেহেতু কি দ্বিমাত্রিক তল, এটা তো ত্রিমাত্রিক তল নয়, তাহলে এটা এখানে কি বৃত্ত। কিন্তু এটা যদি ত্রিমাত্রিক তল হতো, একটা ফুটবল মানে কি
ত্রিমাত্রিক তল মানে একটা গোলক, তার একটা কেন্দ্র থাকবে, আর সেই কেন্দ্রটাই কি ছিল? বক্রতা কেন্দ্র। তাহলে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ফুটবল থেকে এইটুকু অংশ কেটে নিলে সেটাই আমার কি, তার বাইরে যদি প্রলেপ দিই তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ, তার ভিতরে যদি প্রলেপ দিই তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। এখন দেখো যদি বাইরে প্রলেপ দিই তাহলে এই LM অংশটা যদি কেটে নিই, LM অংশটা যদি কেটে নিই, এই LM অংশটা কিন্তু আমার অবতল দর্পণ। এখন এর কেন্দ্রটা হচ্ছে বক্রতা কেন্দ্র C। তাহলে দেখো আমরা জানি বৃত্তের বা গোলকের কেন্দ্র থেকে এই যে পরিধির ওপর যে কোনো বাহু যদি, যে কোনো সরলরেখা যদি আমরা অঙ্কন করি, সেই সরলরেখাটা কিন্তু পরিধির সঙ্গে সমকোণে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে। মানে এই যে কোণটা, এর সাথে যে কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর তাই যদি হয় আমার একটা আলোকরশ্মি যখন ফোকাস বিন্দু দিয়ে পাস করছে, একটা আলোকরশ্মি যখন ফোকাস বিন্দু দিয়ে পাস করছে, মানে এইদিকে যখন আলোকরশ্মিটা গেল, তখন আলোকরশ্মিটা আপতিত হওয়ার পর প্রতিফলিত কিভাবে হবে সেটা যখন বের করব, তখন অঙ্কিত বিন্দু, আপতন বিন্দু, এটা যদি আপতন বিন্দু M নিই, এখানে যদি এখানে M ধরে নিই, তাহলে এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কোনটা? এটা দেখো সেই বৃত্তের কিন্তু পরিধি, তাহলে পরিধি থেকে সেন্টার মানে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে পরিধি অবধি যদি আমি একটা সরলরেখা অঙ্কন করি, সেই সরলরেখাটা কি হবে? এই আপতন বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকবে, মানে পারপেন্ডিকুলার মানে লম্বভাবে থাকবে। আর এই কোণটা যদি, এটা কি, এটা আপতন কোণ। আমরা জানি যে অ্যাঙ্গেলে পড়ছে কার সাথে? অভিলম্বের সাথে। অভিলম্বকে এখানে CM হচ্ছে অভিলম্বের সাথে যে কোণটা করছে আপতিত রশ্মি, সেটাই আমরা জানি আপতন কোণ। এখন দেখো আমরা প্রতিফলনের যখন সূত্র পড়েছি তখন কি পড়েছি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, যে কোনো দর্পণের ক্ষেত্রে, যে কোনো তলের ক্ষেত্রে। তাহলে এটা অবতল দর্পণ, এক্ষেত্রেও প্রতিফলনের সূত্র গ্রাহ্য হবে। আর তাই যদি হয় এখানে আয়ের মানটা কি হবে? যে প্রতিফলিত রশ্মি হবে, সেই প্রতিফলিত রশ্মি আর এর সমান, মানে প্রতিফলিত যে রশ্মিটা যাবে তার যে প্রতিফলন কোণটা হবে তার সাথে সমান হবে। আর তাই যদি হয় তাহলে দেখো প্রতিফলিত যে রশ্মিটা যাবে সেটা এইভাবে বেরিয়ে যাবে, মানে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তার মানে এখানে প্রতিফলন কোণ কোনটা? এখানে প্রতিফলন কোণ হচ্ছে তোমার এইটা, প্রতিফলন কোণ হচ্ছে এইটা। এখানে যদি আপতন কোণ I যেটা লাল কালিতে লিখেছি, আর যেটা প্রতিফলন কোণ R যেটা কালো কালিতে লিখেছি, দেখো I মানে R। আর এটা সমান হওয়ার জন্যই, এটা সমান হয় বলেই, সমান হচ্ছে বলেই কিন্তু যখন আমরা ফোকাস বিন্দু দিয়ে একটা আলোক রশ্মিকে এখানে আপতন ঘটাচ্ছি, সেই আলোক রশ্মিটা কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। আর আগের জিনিসটা কি দেখলাম? যখন প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আলোক রশ্মিটা আপতিত হচ্ছিল দর্পণের মধ্যে, তখন সেটা ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে গেল, সেক্ষেত্রেও I = R হয়েছিল বলেই ওই রকম হয়েছিল। বোঝা গেল? পরিষ্কার? এরপরে যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে তোমাদের এই বিষয়ের জিনিসগুলো আবার ডাউট ক্লিয়ার করে দেবো যদি কোনো ডাউট থাকে। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা বোঝা গেল। আমি দুটো জিনিস বুঝলাম, যদি একটা ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় রশ্মিটা, আর একটা বুঝলাম যে প্রধান অক্ষের সাথে যদি রশ্মিটা সমান্তরালভাবে আপতিত হয় কোথায়? গোলীয় দর্পণে। এখন আমরা দেখব যদি আমার এই বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মিটা পাস করে, যদি আমার আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে পাস করে তাহলে কি রকম হবে। দেখো দেখো এখানে এটা কি? এটা প্রধান অক্ষ XY যদি প্রধান অক্ষ হয়, এটা আমার কি? এটা হচ্ছে গোলীয় দর্পণ। আমি অবতল দর্পণ নিচ্ছি। এখন অবতল দর্পণ নেওয়ার পরে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আমার মেরু। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমার সেন্টার অফ কার্ভেচারটা যদি আমি এখানে নিই, সেন্টার অফ কার্ভেচারটা যদি এখানে নিই, মানে সেন্টার অফ কার্ভেচার মানে হচ্ছে বক্রতা কেন্দ্রটা যদি এখানে নিই, তাহলে ফোকাস বিন্দুটা হবে F, যেটা হবে এই মেরু আর বক্রতা কেন্দ্রের মধ্যিখানে অবস্থিত, তাই তো? এখন দেখো আমি যদি আপতিত আলোক রশ্মিটা যদি আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে পৌঁছয়, কোথায় পৌঁছয়? একদম গিয়ে পৌঁছবে তোমার এই যে কার্ভটা রয়েছে, এই যে বক্র রয়েছে, এই যে অবতল দর্পণটা রয়েছে, অবতল দর্পণে গিয়ে ডিরেক্ট এখানে গিয়ে স্পর্শ করছে। এখন একটা জিনিস ভালো করে দেখো, এটা যখন এখানে অবতল দর্পণে গিয়ে স্পর্শ করছে, ধরে নাও এটা M বিন্দুতে স্পর্শ করছে,
এম বিন্দুতে যখন স্পর্শ করছে, একটা জিনিস ভালো করে দেখো, এখানে ওসি যা, ওসিটা কি বক্রতা ব্যাসার্ধ, আবার এমসিটাও কিন্তু বক্রতা ব্যাসার্ধ, কারণ বক্রতা কেন্দ্র থেকে পরিধি অবধি। তাহলে এই ওসিটা যা, এমসিটাও তাই। মানে এই যে সি থেকে ও, এখানে এখানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোন কোণটা 90 ডিগ্রি? যে বিন্দুতে, কারণ আগেই বললাম যে পরিধির ওপর যদি ব্যাসার্ধ পড়ে, পরিধির ওপর যদি ব্যাসার্ধ স্পর্শ করে, সেটা পরিধির সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে, মানে সমকোণে থাকে। এখানে দেখো, এটা হচ্ছে সিএমটা হচ্ছে একটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানে এই সিএমের ক্ষেত্রেও দেখো এখানে এই যে এখানে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আর আমরা জানি আপতন কোণ মানে প্রতিফলন কোণ, মানে আপতন কোণ প্রতিফলন কোণের সাথে সমান হয়। তাহলে আপতন কোণ যদি 90 ডিগ্রি হয়, প্রতিফলন কোণও 90 ডিগ্রি হবে। আর তাই যদি হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটা মানে যেদিকে আপতিত রশ্মি এসেছিল সেই দিকেই বেরিয়ে যাবে। মানে আমি এটাই বলতে চাইছি, সাপোজ ধরো এটা একটা তল, এই তলের ওপর একটা আলোক রশ্মি এভাবে পড়লো, এভাবে যদি একটা 90 ডিগ্রি কোণ করে আলোক রশ্মি পড়ে, তাহলে এখানে আপতন কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণে পড়েছে। তাহলে প্রতিফলন কোণ যেটা হবে সেটা হবে 90 ডিগ্রি সমকোণে থাকবে। তাই প্রতিফলিত রশ্মিটাও এইদিকেই বেরিয়ে যাবে। আর এটাই হচ্ছে এখানে। এই জিনিসগুলো খুব ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে, ভিজুয়ালাইজ করবে, কারণ ভৌত বিজ্ঞান ভিজুয়ালাইজ করার জিনিস, ভৌত বিজ্ঞান বোঝার জিনিস, মুখস্থ করার নয়। আচ্ছা, 3টে জিনিস হয়ে গেল। এবার 4 নম্বর জায়গায় যাব। 4 নম্বর জায়গাটা কি দেখো, এবার 4 নম্বর জায়গাটা হচ্ছে, যদি আমি আবার আরেকটা অবতল দর্পণ নিই, আবার আর একটা অবতল দর্পণ যদি নিই, ভালো করে দেখো, এখানে একটা অবতল দর্পণ আমি নিলাম। অবতল দর্পণের ছবিগুলো একটু এদিক ওদিক হচ্ছে, বোর্ডের অঙ্কন করছি বলে, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? এগুলো তোমরা ভালোভাবে যখন খাতায় ভালোভাবে অঙ্কন করবে, খুব সুন্দরভাবে ড্র করতে পারবে। এখানে দেখো, এখানে যদি আমরা একটা অবতল দর্পণ নিই, এখানে যদি একটা অবতল দর্পণ নিই, এটা আমার মেরু আর এটা আমার কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন দেখো, যদি আলোক রশ্মিটা এখানে, যদি এটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস বিন্দু, এখন যদি আলোক রশ্মিটা বক্রতা কেন্দ্রে গিয়ে পড়ে, একটা জিনিস আমি একটু আগেই বললাম যে এই যে ওসি যেটা, এটা কি বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ পরিধির ওপর 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, বা এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে দেখে রাখো। এখন যদি একটা আলোক রশ্মি এইভাবে বক্রতাকে মানে এইভাবে মেরুর উপর পড়ে, এইভাবে যদি মেরুর উপর পড়ে, তাহলে এটা কি হবে? এটা হবে আপতন কোণ। আপতন কোণ কেন এটা? কারণ এখানে আপতন বিন্দু হচ্ছে আমার মেরু, তো আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটা হচ্ছে এটা, মানে এখানে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সাথে আপতিত রশ্মিটা যে কোণ করবে সেটাই হচ্ছে এখানে আপতন কোণ। আর এটাই যদি হয়, প্রতিফলন কোণ কোনটা হবে? এই আই এর সঙ্গে আর সমান হবে, মানে প্রতিফলন কোণ যদি আর হয়, আর এর ভ্যালু সমান হবে। মানে ধরে নাও, এই আইটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এই আইটা যদি 30 ডিগ্রি হয়, আই আর আরটাও হবে কি 30 ডিগ্রি, মানে প্রতিফলন কোণটা হবে 30 ডিগ্রি। মানে তাই যদি হয়, দেখো এখানে আপতিত রশ্মিটা যদি এইভাবে পড়ে, আমার প্রতিফলিত রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে। আর এটা তখন কি হবে? আর এই আর এর মানও হবে তখন 30 ডিগ্রি। তাহলে তখন ছবিটা অনেকটা এরকম দেখাবে। মানে এই 4টে জিনিস আমরা পড়লাম এখানে। এখন কি করব? আমরা একটা খুব সুন্দর জিনিস পড়বো, খুব সুন্দর দারুণ জিনিস পড়বো। মানে এখানে 4টে কেস পড়লাম। কি হলো? প্রথমে তোমার বক্রতা কেন্দ্র দিয়ে পাস করলো, একটা ফোকাস দিয়ে পাস করলো, আর একটা তোমার এই প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হলো। তার সাথে সাথে প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আপতিত হওয়ার ফলে কোন দিকে প্রতিফলিত রশ্মিটা গেল? ফোকাস দূরত্ব দিয়ে। আর যখন ফোকাস দূরত্ব দিয়ে গেল, তখন প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আলোক রশ্মিটা বেরিয়ে গেল। আর যখন বক্রতা কেন্দ্র দিয়ে এলো, বক্রতা কেন্দ্র দিয়েই বেরিয়ে গেল। আর চতুর্থ কেস যেটা, সেটা হচ্ছে এটা, মানে মেরুতে যখন পড়ছে, সেটা ঠিক এইভাবে প্রতিফলিত রশ্মিটা বেরিয়ে যাচ্ছে। এখন জিনিস দেখাবো যে নতুন একটা ধারণা তোমাদের বোঝাবো, যে ধারণাটা হচ্ছে অপসারী রশ্মি আর অভিসারী রশ্মি, এই জিনিসটা নিয়ে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন হবে, অপসারী রশ্মি বা অভিসারী রশ্মি জিনিসটা কি? ভালো করে দেখো, এবার খুব মন দিয়ে দেখবে এই জায়গাটা, ঠিক আছে? অপসারী রশ্মি আর অভিসারী রশ্মি। দেখো, যখন কোনো বিন্দুতে, ভালো করে মন দিয়ে এই জায়গাটা কিন্তু খুব বুঝতে হবে তোমাদেরকে, যখন কোনো বিন্দুতে
আলোক রশ্মি, 2 বা ততোধিক আলোক রশ্মি, আমি দুটো আলোক রশ্মি নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, বোর্ডের তলের মধ্যে বুঝতে সুবিধা হয়, যাতে করে এই ড্রয়িংগুলো খুব বাজে একটা না দেখায়। দুটো আলোক রশ্মি যখন একটা বিন্দুতে গিয়ে মিশে যাচ্ছে তখন তাকে কি বলছি আমরা? অভিসারী রশ্মি। আর যখন একটা বিন্দু থেকে দুটো আলোক রশ্মি, 2 বা ততোধিক আলোক রশ্মি যখন বেরিয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি অপসারী রশ্মি। তার মানে একটা বিন্দু থেকে যখন আলোক রশ্মি এভাবে বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলছি অপসারী রশ্মি। আর যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে তখন তাকে বলছি অভিসারী রশ্মি। যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে অভিসারী, আর যখন একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে তখন হচ্ছে অপসারী। আচ্ছা, এই দুটো রশ্মির ক্ষেত্রে যদি মধ্যিখানে মানে এর গতিপথের মাঝে যদি আমি একটা দর্পণ রেখে দিই, গলীয় দর্পণ রেখে দিই, আমরা এখন যখন গলীয় দর্পণ নিয়ে পড়ছি, গলীয় দর্পণে কীভাবে প্রতিফলন হয় সেটা নিয়ে পড়ছি, যদি একটা গলীয় দর্পণ রেখে দিই তাহলে প্রতিবিম্বের গঠনটা কীরকম হবে সেটা আমরা পড়ব। আচ্ছা, ভালো করে দেখো এবার, যদি আমি অভিসারী রশ্মি নিই, এটা আমার অভিসারী রশ্মি, অভিসারী রশ্মি যদি নিই, দেখো এটা যাচ্ছিল এইভাবে, আমি মিডিলে কি করলাম, একটা অন্য কালি দিয়ে দেখায় তোমাদেরকে, দেখো এই মিডিলে কি করলাম, একটা দর্পণ রেখে দিলাম, বা এখানে কি রাখলাম, অবতল দর্পণ রাখলাম। এই অবতল দর্পণটা যদি রাখি তাহলে দেখো এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, আমরা জানি, এটা জানি আমরা প্রধান অক্ষ। তাহলে এটা কি হচ্ছে, একটা 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 অভিসারী রশ্মি পড়ছে। অভিসারী রশ্মিটা যখন পড়বে ভালো করে দেখো, এই যদি দর্পণটা না থাকতো, এই দর্পণটা না থাকলে প্রথমে তো লাইটটা এই অবধি এলো, মানে অভিসারী রশ্মিটা তোমার এই অবধি এলো, তারপরে এই দর্পণটা না থাকলে এটা রশ্মিটা এইদিকে বেরিয়ে গিয়ে এই বিন্দুতে মিলিত হতো। কিন্তু যেহেতু আমার এই মাঝে হঠাৎ করে এই দর্পণটা আমি রেখে দিয়েছি, তাই এই দুটো যে রশ্মি, এই রশ্মি দুটো প্রতিফলিত হয়ে যাবে। প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, দেখো এইদিকে বেরিয়ে যাবে। মানে এখানে যদি তোমার সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, আর এখানে যদি ফোকাস বিন্দু নাও, তাহলে এই রশ্মিটা দেখো প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে বেরিয়ে যাচ্ছে। এখানে এখানে এটা হচ্ছে তোমার আপতন বিন্দু, আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মানেই, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মানেই একটা তোমার অবতল লেন্সের ক্ষেত্রে সেটার বক্রতা কেন্দ্র থেকে এই বিন্দুতে অঙ্কিত সরল রেখা। মানে আমি এটাই বলতে চাইছি, এখানে আপতন বিন্দুতে অভিলম্ব বলতে আমার এখানে এই অঙ্কিত সরল রেখাটা, আর এখানে এই যে এই কোণটা, এখানে যে আমি একটা নাম দিয়ে দিই, দেখো ভালো করে বুঝতে পারবে আরও। এটা যদি এম বিন্দুতে আপতন বিন্দু হয়, এটা যদি এন হয়, আর এটা যদি পি হয়, দেখো সি এম এন এটা হচ্ছে আপতন কোণ, আর সি এম পি এটা হচ্ছে প্রতিফলন কোণ। সিমিলারলি যখন এই দুটো রশ্মি মানে কি, এটা হচ্ছে আমার অভিসারী রশ্মি, যখন এইভাবে পড়ছে একটা গলীয় দর্পণে, তখন কি হচ্ছে, একটা রশ্মি তো এইভাবে বেরিয়ে গেল, আর একটা রশ্মিও ঠিক ওইভাবেই ওই বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? এখানে দেখো বক্রতা কেন্দ্র যেটা রয়েছে, বক্রতা কেন্দ্র থেকে অঙ্কিত অভিলম্ব যেটা হবে সেটা হবে এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব হবে বক্রতা কেন্দ্র থেকে আপতন বিন্দু অবধি একটা অঙ্কিত সরল রেখা। মানে এটা যদি আমি কিউ আর এস নাম নিই, আর এটা যদি জেড নাম নিই, দেখো এখানে ভালো করে দেখো, বেশি কিছু দেখার দরকার নেই, আমি যে জায়গাগুলো দেখাবো সেই জায়গাগুলো দেখতে দেখতে যাবে, বা পুরো ছবিটা দেখলে একদম পুরো বুঝতে পারবে না। দেখো এখানে সি কিউ এস এই কোণটা কি, আপতন কোণ, আর সি কিউ জেড এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। আপতন কোণ প্রতিফলন কোণের মান সমান, তাই জন্যই এটা একটা বিন্দু দিয়ে কোথায়, প্রধান অক্ষের সাথে ছেদ করছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার যখন একটা অভিসারী রশ্মি একটা অবতল দর্পণে পড়ছে। এখন আমরা একটা জিনিস পড়বো, যেটা হচ্ছে, এটা তো আমরা অভিসারী রশ্মির কথা পড়লাম। আচ্ছা, যদি অপসারী রশ্মি এই গলীয় দর্পণের উপর পড়তো তাহলে কি হতো? ভালো করে জিনিসগুলো বুঝবে। ফিজিক্স কিন্তু মানে ভৌত বিজ্ঞান কিন্তু মুখস্থ করবে না, বুঝবে, বোঝার পর সেটাকে লিখবে, খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করবে। এইবার দেখো যে জিনিসটা, সেটা কি হচ্ছে, আমি একটা গলীয় দর্পণ নেব, গলীয় দর্পণ নিচ্ছি, গলীয় দর্পণ নিলাম, এটা কি, অবতল দর্পণ। অবতল দর্পণের পর এবার এটা কি, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ এক্স ওয়াই। এখন দেখো এই ওটা হচ্ছে মেরু। এখন আমি কি বললাম, প্রথমে নিলাম অভিসারী রশ্মি, এখন আমি নেব অপসারী রশ্মি। আচ্ছা, এটা যদি বক্রতা কেন্দ্র সি হয়, এটা যদি ফোকাস দূরত্ব এফ হয়, এটা যদি এফ হয়, আমি সাপোজ এখান থেকে এই পয়েন্ট থেকে সাপোজ ধরো একটা আলো এখানে এসে পড়লো,
ঠিক আছে, আবার এখান থেকে একটা আলো এসে পড়লো, মানে কি হচ্ছে, অভিসারী রশ্মি, মানে একটা বিন্দু, এখানে সাপোজ একটা বিন্দু উৎস আছে বা এখানে একটা টর্চ আছে, ধরো এই টর্চের আলোটা এখানে গিয়ে পড়ছে, এখানে গিয়ে পড়ছে। আমি এখানে টর্চের আলো প্রচুর রশ্মি আছে, সব রশ্মিগুলো দেখাচ্ছি না, তাহলে তোমাদের ছবিটা বুঝতে প্রবলেম হবে। দুটো রশ্মি দেখালাম, তাহলে দুটো রশ্মি যখন পড়ছে তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে এটা হচ্ছে আপতন বিন্দু, তাহলে দুটোর ক্ষেত্রে আপতন বিন্দুটা দেখাচ্ছি। এটা ধরো সাপোজ এম আপতন বিন্দু, এটা এন আপতন বিন্দু, তাহলে দুটো আপতন বিন্দুতে কি হবে, এটা প্রতিফলিত হবে, দুটো রশ্মি প্রতিফলিত হবে। প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে দেখো, প্রতিফলিত রশ্মিটা এইভাবে বেরিয়ে যাবে। মানে যখন অপসারী রশ্মি পড়ছে, মানে তোমার কোথায় পড়ছে, গলীয় দর্পণে পড়ছে, সেটা তখন অভিসারী রশ্মি হয়ে যাচ্ছে। যখন অপসারী রশ্মি যাচ্ছে কোথায়, গলীয় দর্পণে, মানে অবতল দর্পণে পড়ছে, অবতল দর্পণে পড়ার পর সেটা প্রতিফলনের পর সেটা কি হয়ে যাচ্ছে, অভিসারী রশ্মি হিসাবে বেরিয়ে যাচ্ছে। অভিসারী রশ্মি হিসাবে কেন বেরিয়ে যাচ্ছে সেটাও তোমাকে বোঝাচ্ছি, মানে এইভাবে বেরিয়ে যাচ্ছে ঠিক। মানে এখানে দেখো তোমার যে এই কি বলে এটা, আপতন বিন্দু, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব কি হবে, বারবার বলছি, আমি রোজ বলছি, প্রত্যেকটা জিনিসে বলছি যে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে কোথায়, আপতন বিন্দুতে অঙ্কিত সরল রেখাটাই হচ্ছে আমার এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। মানে এখানে আয়, এটা যদি আয় হয়, এটা তো আয়, কারণ এটাই আমার প্রতিফলিত রশ্মি, আর মানে আপতিত রশ্মি, আর এটা প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি কোনটা কি হচ্ছে, এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ, দুটো সমান হতে হবে, আর তাই জন্যই এটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, যখন এইভাবে পড়ছে আলোটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই হচ্ছে। এখন দেখো আমি কি বললাম একটু আগে, যে এটা অভিসারী কেন হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে হচ্ছে না যে যদি আমি এখানে দেখি, এখান থেকে দেখি, মনে হবে না দেখে যে এই যে জিনিসটা, এই দুটো আলোক রশ্মি যেন কোনো একটা বিন্দু থেকে আসছে, দেখে মনে হবে যে কোনো একটা বিন্দু থেকে আসছে, কিন্তু এই বিন্দুটার কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই। মনে হবে দেখে একটা বিন্দু থেকে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আলোক রশ্মিটা যে এই বিন্দু থেকে আমার পড়ছে। তো এটাই ছিল আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা খুব ভালো ভালো জিনিস পড়ব, মানে এই অবতল দর্পণ, উত্তল দর্পণ, এগুলো কিভাবে ব্যবহার করি, এবং প্রতিবিম্ব যেগুলো গঠন হচ্ছে তাদের অবস্থানগুলো কোথায়, মানে ফোকাস দূরত্বের থেকে কম দূরত্বে যদি আমি বস্তুটাকে রাখি, তার প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, যদি আমি এই বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুটা রাখি, প্রতিবিম্ব কোথায় গঠন হবে। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ভালো ধারণা নিয়ে খুব সহজভাবে আমরা বুঝবো। তাই আজকের ক্লাস এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি লার্নিং।